নমস্কার, আমি বর্ণা। আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আমোদরিয়া স্টুডিওতে এসেছেন বিশিষ্ট নাট্যকার, প্রাবন্ধিক, নাটক লেখক ও সমাজ ও সংস্কৃতি কর্মী পার্থ প্রতিম মিত্র। আপনাকে স্বাগত স্যার। পার্থ প্রতিম বাবু শিলিগুড়ির বাসিন্দা, পেশায় শিক্ষক। তবে নাট্য ব্যক্তিত্ব ও শিল্প সাহিত্যের দুনিয়ায় তিনি অতি পরিচিত নাম। শিল্প সমালোচনায় পারদর্শী, তার হাতে তৈরি থটস এরিনার কর্মকাণ্ডের সঙ্গে শিলিগুড়ি এবং লাগোয়া জেলাগুলি ভীষণ পরিচিত। তিনি পরে তৈরি করেছেন সৃজন সেনা নামের সমাজ সৃজন সংস্থা, যার মধ্যে নাটক হচ্ছে মস্ত বড় একটা হাতিয়ার। সৃজন সেনার মঞ্চ নাটক হাইপেশিয়া, ম্যানিকুইন, পটপট পটুয়া, সারে জাহাঁ সে আচ্ছা, এমন অনেক নাম নাটকের দুনিয়ায় খ্যাতি লাভ করেছে। দারুণ সব প্রোডাকশন। কলকাতা, বাংলাদেশ, জাতীয় থিয়েটার ফেস্টিভ্যাল বেঙ্গালুরুতেও সৃজন সেনার উপস্থিতি প্রশংসিত হয়েছে। কেমন আছেন স্যার আপনি? সময়টা খুব বাজে, তার ভিতরেই লড়াই করে ভালো থাকার চেষ্টা। একদম। 3 দশক ধরে আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন, তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই যাত্রাপথের শুরুর দিকে আপনার জীবনের যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। প্রথম কথা, শিল্প সংস্কৃতি সাথে যে জড়িত থাকা, সেটা একেবারে ছোট, সকালবেলার থেকে, স্কুল জীবন থেকেই। একদম ঠিক একইভাবে আমি মূলত ছিলাম রাজনৈতিক কর্মী। আচ্ছা। কলেজে পড়ার সময় খুব স্বপ্ন দেখতাম, একটা অন্য দিন, অন্য সময়, অন্য সকাল, যে স্বপ্ন এখনো লালন করি। কিন্তু দলীয় রাজনীতির বাইরে গিয়ে বড় ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করার স্বপ্ন ওই কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া দিনগুলোর থেকেই, 8-এর দশক থেকেই একটু অন্যভাবে কাজ করা, কিন্তু অন্য দিনের খোঁজে। আচ্ছা। তার আঙিনাটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রং তুলি, তার একজন কর্মী হিসাবে তার ভিতরে থেকে আর 5 জনের সাথে একসাথে পথ চলা, এই আঙিনাটাকে বেছে নেওয়া। এই আচ্ছা, আপনি 3 দশক ধরে সমাজ, সংস্কৃতি, জীবনযাত্রার মধ্যে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন? বিশাল পরিবর্তন। এত পরিবর্তন দেখব বলে আগে কোনোদিন ভাবিনি। ব্যাপারটা এইভাবে বলা যায়, বা ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ। ঋত্বিক ঘটক একটা চলচ্চিত্রে, যতদূর মনে হয় বিজন ভট্টাচার্য অভিনয় করত, তো তার একটা সংলাপ এরকম ছিল যে এই প্রজন্ম কিছুই দেখেনি, দাঙ্গা দেখেনি, এই ধরনের একটা সংলাপ ছিল। তো আমার মনে হয় আমি যে প্রজন্মকে প্রতিনিধিত্ব করি, আমরা অনেক দেখেছি। আমরা সমাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্রের ভেঙে যাওয়া দেখেছি। আমরা 2 শতাব্দী বরণ দেখেছি, হেলবব দেখেছি, হ্যালির ধূমকেতু দেখেছি, যেগুলো পৃথিবীতে দেখা, পৃথিবীতে থেকে দেখা একটা সৌভাগ্য। ঠিক একইভাবে ডিজিটাল এরা আমরা দেখেছি, রেডিও দেখেছি, রেডিও চলে যাওয়া দেখেছি, টেপ রেকর্ডার দেখেছি, টেপ রেকর্ডারের চলে যাওয়া দেখেছি, এখন ব্লুটুথ বক্স দেখছি। একদম। মানুষের স্বপ্ন যূথবদ্ধতা দেখেছি, স্বপ্ন দেখেছি, মিছিল দেখেছি। প্রচুর মানুষ, প্রচুর মেধাবী মানুষ, তারা দিন বদলের স্বপ্ন দেখে বিষের টোপর মাথায় দিয়ে হাসতে হাসতে প্রাণ দিচ্ছে দেখেছি। আবার দেখেছি কতটা স্বার্থপর হতে পারে মানুষ, কতটা গুটিয়ে নিতে পারে, কতটা নিজের জন্যই খালি ভাবতে পারে। রবীন্দ্রনাথের আমরা 125তম বছর দেখেছি, 150 বছর দেখেছি। রবীন্দ্রনাথের সেই বিশ্বাসগুলোকে লালন করার চেষ্টা করেছি, আর ঠিক তার ভিন্ন ধরনের একটা পৃথিবী আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এইভাবেই সমস্ত পরিবর্তনগুলো সাক্ষী থাকছি। আর তবে সব মিলিয়ে খুব আশাবাদী মানুষ, সবটাই যেন একটা ইতিবাচক জায়গায় গিয়ে পৌঁছাবে, এরকম একটা বিশ্বাস রাখি। একদম। আচ্ছা, আপনি যখন 20 থেকে 30 বছর বয়সী ছিলেন, তখনকার যে মূল্যবোধ আর
বর্তমানের যারা 20 থেকে 30 বছর বয়সী রয়েছে তাদের মূল্যবোধের মধ্যে কি ধরনের ফারাক আপনার চোখে পড়ে? বিষয়টা কি, মানে এখানে দুটো শব্দ দিয়ে বোঝাতে হবে। এই শব্দগুলো চয়ন করে বলা আলোচনা তো মানে কেউ তাত্ত্বিক ভাবতে পারে তা না, কিন্তু এগুলো না বলে ঠিক বোঝানো যাবে না। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, একটা অন্তর্কাঠামো, আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, উপরিকাঠামো। একদম। অন্তর্কাঠামোর যদি পরিবর্তন হয়, রদবদল হয়, তাহলে উপরিকাঠামোর পরিবর্তন হবে। আমি এর আগের এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে একটা সূত্র রয়ে গেছে। অন্তর্কাঠামো একটা বিরাট পরিবর্তন, অর্থনৈতিক একটা বিরাট পরিবর্তন, বিশ্বায়নের পৃথিবীতে গিয়ে আমরা প্রবেশ করেছি 9-এর দশক থেকে, তার একটা পরিবর্তন, তার একটা অভিঘাত, এক মেরুকৃত বিশ্ব দেখছি, তার একটা অভিঘাত। এই সমস্ত কিছুর উপরেই তো একটা উপরিকাঠামো তৈরি হয়। সেই উপরিকাঠামোরও পরিবর্তন হচ্ছে। 20 থেকে 30 বছরে আগে বলেছি যে একা বাঁচবো, এটা কেউ ভাবতাম না। আমার বয়সী সিংহভাগ এই ভূখণ্ডের আমাদের যারা বন্ধু বান্ধব সহযাত্রী ছিল তারা কেউ মনে হয় ভাবতো না দলবদ্ধভাবে বাঁচবো, অন্যের জন্য ঝাঁপিয়ে পড়বো, অন্যের দুঃখে কষ্টে পাশে গিয়ে দাঁড়াবো, আনন্দকেও ভাগ করে নেব, এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকতো। তো পরবর্তীতে এই প্রযুক্তি লালিত পৃথিবীতে দাঁড়িয়ে দেখতাম যেভাবে এই প্রজন্ম মনে হতো কোথায় যেন তারা একা হয়ে যাচ্ছে, খুব একা, খুবই একা। এই একা পৃথিবীতে বাঁচবে কিভাবে, এরকম একটা ভয় ভীতি আঘাত করত। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা মনে হচ্ছে না একটা অন্তঃসলীল প্রভাব কোথায় যেন রয়েছে। না হলে খুব সাম্প্রতিক সময় তিলোত্তমার ঘটনা নিয়ে যেভাবে এই প্রজন্মকে দেখেছি, তারা দলবদ্ধভাবে রাস্তায় নেমেছে, রাত দখলের ডাক দিয়েছে, খুব আশাবঞ্জক, যেন ওই রাত দখল দিন বদলের দিকেই যায়, এরকম স্বপ্ন নিয়ে আবার খুব উজ্জীবিত হচ্ছে। একদম। আচ্ছা, এবারে নাটক, সিনেমা, শিল্পকর্ম, রাজনীতি এসব থেকে দূরে থাকা উচিত বলেই কিন্তু অনেকেই মনে করেন। তো প্রকৃতপক্ষে অরাজনৈতিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা হতে পারে কি? আমি যে দর্শনে বিশ্বাস করি তাতে অরাজনীতি বলে কিছু হতে পারে না। দলীয় রাজনীতির বাইরেও রাজনীতি থাকে। আচ্ছা। দলীয় রাজনীতির বাইরে, আমি দলীয় রাজনৈতিক কর্মী না, এরকম ভাবনা আসতে পারে, কিন্তু তার পিছনে একটা রাজনীতি থাকবে। মানে আমরা কবি শঙ্খ ঘোষ, তার লাইনেই আছি বাবা, তাতে একটা খুব কাঁপিয়ে দেওয়া একটা লাইন আমার মনে পড়ছে, যে রাতে শোয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে, প্রেমিকাকে চুম্বন করার আগে, বা এগুলো সমস্ত কিছুর পিছনে কোথায় যেন একটা রাজনীতির ইশারা আছে, এরকম একটা কবিতার দোতনা আমাকে একটু এই যে উত্তরটা দিতে গিয়ে ভাবাচ্ছে। তো সমস্ত কিছুর পিছনে রাজনীতি কাজ করে। কোনো কোনো সময় অরাজনৈতিক এই শব্দটা রাজনীতিরই একটা প্রয়োজনীয় শব্দবন্ধ হয়ে যায়, যেটা আমরা তিলোত্তমা আন্দোলনে দেখেছি। গোটাটাই রাজনৈতিক আন্দোলন, একদম দলীয় রাজনীতির বাইরে রাজনৈতিক আন্দোলন, একটা ব্যবস্থাকে পরিবর্তনের স্বপ্ন দেখছে, সুতরাং এটা একটা রাজনৈতিক আন্দোলন। কিন্তু সেখানে শব্দবন্ধটা রণনীতিগতভাবে বেছে নিয়েছে মানুষ অরাজনৈতিক, এই এই বিশ্বাস। আর আমি একটা শ্রেণী দর্শনে বিশ্বাসী, সুতরাং আমার সৃজনে সবসময় রাজনীতি থাকে। এবারে বলি, বাংলার শিল্প, সাহিত্য, নাট্য চর্চায় পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাটা তুলনায় এখনো কম। তো স্বাধীনতার পরেও এই ছবিটা কেন এখনো বদলালো না? খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রশ্নটাকে আমরা এইভাবে দেখতে পারি, এই তো সেদিনকে বিদ্যাসাগর মশাইকে লড়াই করতে হয়েছে যাতে মেয়েরা স্কুলে যায়। একদম। সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ। হ্যাঁ। প্রথম হচ্ছে 40-এর দশক, গণনাট্য আন্দোলন। সেই সময় শোভা সেন, তৃপ্তি মিত্র, যারা অভিনয়ের জগতে এসেছেন, তাদের লড়াই করে আসতে হয়েছে, ঘরে বাইরে লড়াই। সেটা তাদের আত্মজীবনীগুলো পড়লে বা তাদের জার্নাল ধরনের লেখাগুলো পড়লে সেই সময় কি লড়াইয়ের ভিতর দিয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের এগোতে হয়েছে তার ছবিগুলো আমরা পাই। পরবর্তীকালে এই পুরুষতান্ত্রিকতা ভাঙতে
যে মেয়েরা এগিয়ে এসেছে সেখানে রাজনৈতিক অভিজ্ঞতা একটা বড় বিষয়। ৬-এর দশক, ৭-এর দশকের আন্দোলন, নকশালবাড়ির আন্দোলন, অন্যান্য বন্দিমুক্তি আন্দোলন। এবার ওই যে বলছিলাম সংস্কৃতি উপরিকাঠামো, খুব স্বাভাবিকভাবে সেই সূত্র ধরে কিছু নারী, তাদের অবশ্যই সংখ্যালঘু, এই গ্রুপ থিয়েটার আন্দোলনে এসছে, শিল্প সাহিত্যে অন্যান্য শাখা এসেছে। আমরা আমাদের শহর শিলিগুড়ির কথা বলতে পারি। এই শিলিগুড়িতে পুরুষরা নারী চরিত্রে রূপদান করতেন। আমরা যদি শিলিগুড়ি শহরের নাটকের ইতিহাস দেখি, ৫-এর দশকে কালিন্দী নাটককে ঘিরে ৫ জন অনন্যা মহীয়সী নারী আমাদের খুব চেনা, আমাদের শহরের পরিবারের গৃহবধূ। তারা কেউ কেউ হচ্ছে সেই পরিবারেরই হয়তো কোনো তরুণী, তারাই গিয়ে এসেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালিন্দী নাটকে ৫টা নারী চরিত্রে রূপদানের জন্য, সেই শুরু। তারপর অনেক অভিনেত্রী এসছেন। আমার সংস্থায় আমরা যেভাবে কাজ করি তাতে আমরা দুটো প্রযোজনা, একটাতে তো অনেক সংখ্যক, প্রায় ৩০-৩২ জন মতো, তারা প্রত্যেকেই ছিল নারী চরিত্রের, এবং হাতে হাতে আদায় নাম দিয়ে প্রযোজনাটা করা হয়েছিল। এই যে সবাই নারী চরিত্রে এবং তার সমস্ত কাজকর্ম তারা করছে, এই গোটা বিষয়টাও আমাদের একটা ন্যারেটিভ ছিল। যে গ্রুপ থিয়েটারে আঙিনা, এই গোটা বিষয়টাও যে মহিলাদের দিয়ে কাজ করবো। আর একটা ২৬শে সেপ্টেম্বর, এই প্রযোজনাটা সম্পূর্ণভাবে মেয়েরাই করছে। আর ঘটনাচক্রে ঠিক এই মুহূর্তে শিলিগুড়িতে দাঁড়িয়ে এই প্রজন্ম তো থাকছে না, এখানে কিচ্ছু নেই, চাকরি নেই, বাকরি নেই, বেঁচে থাকার রুটি রুজির অন্য কিছু নেই। সেই ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি। যারা রয়েছে তারা থিয়েটারটাকে হাতিয়ার করে, শিল্প সাহিত্যকে হাতিয়ার করে, মানে নিজের রুটি রুচির লড়াইটাও এর সাথে জড়িয়ে নিতে পারে কিনা, এই ভাবনাটাও এখানটাতে খুব জরুরি। তাহলেই আমরা আরো প্রচুর মেয়েদের পাবো। আর এখন তো এই বিভাজনটা ক্রমশ ভেঙে দিচ্ছে। এই যে আমরা ঘুরে ফিরে ওই আন্দোলনের জারুনটা তো এখনো কাটেনি, তিলোত্তমা আন্দোলনের, সেখানেও দেখেছি নারীরাই তো সব থেকে এগিয়ে এসেছে, তারাই একদম প্রথম সারিতে। সুতরাং অবশ্যই আমাদের আঙিনা তো তারা ওই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখি, তারাই আসবে, তারাই সমস্ত কিছু করবে। অবন্তীর মতো মেয়েরা পরিচালনা করছে, খুব শক্তিশালী প্রযোজনা, কলকাতার মাটিতে তৈরি হচ্ছে, এর আগে উষা গাঙ্গুলি করেছেন। সুতরাং যে প্রশ্নটা করা হলো সেটা আমি বললাম, খুব প্রয়োজনীয় প্রশ্ন, একটা সময় ছিল, এখন সেটা ভাঙছে। একদম, আরো ভাঙুক, আরো নারীরা আসুক, এটাই আমরা চাই। তা থিয়েটারে আলাদা কোনো ভাষা তৈরি হয়েছে কি এতদিনেও? কেন কি নাকি সেই কলকাতার যে দেওয়া ভাষা বা দেখানো আমাদের এখানে, হ্যাঁ শিলিগুড়িতে, সেই ভাষাই আমাদের এখানকার থিয়েটারের ভাষা বলে মনে হয়? এই উত্তরটা খুব সততার সাথে দিতে গেলে, স্বতন্ত্র নাট্যভাষা আমাদের শিলিগুড়িতে সেইভাবে যে খুব আলোড়িত করছে, তৈরি হচ্ছে, আমি দেখিনি। আমি জানি না খুব অধ্যত্ত হবে কিনা। ক্রমশ মানে কি বলতো, এই নাট্য ভাষা যে আলাদা করে তৈরি হওয়া, তার থেকে না আমরা খুব পিছিয়ে যাচ্ছি। মানে এখন যারা অভিনয় করছেন তাদের অনুশীলনের ক্ষেত্রে খুব সীমাবদ্ধতা, খুবই সীমাবদ্ধতা। এই প্রজন্ম আসছে, যেভাবে আগে গ্রুপ থিয়েটার চর্চা যেভাবে এই প্রজন্মকে সাহসী করে তুলতো মঞ্চে, সেই জায়গাটার খুব অভাব। আমাদের খুব কাছের শহর বালুরঘাট, সেখানে যেমন হরিমাধব মুখোপাধ্যায়, তার একটা স্বতন্ত্র নাট্যভাষা, গোটা পশ্চিমবঙ্গ সেই নাট্যভাষার জন্য একটা সময় তাকে শ্রদ্ধা জানাতো, বা এখনো জানায় শ্রদ্ধা, তৃতীর্থর। ঠিক একইভাবে আমাদের এখানটাতে অমল চক্রবর্তী থিয়েটারে একটা আলাদা নাট্যভাষা ছিল, কিন্তু সেটা এই আঞ্চলিক বা স্থানিক বিষয়গুলো যে নিয়ে এসে নাট্যভাষা তৈরি হচ্ছে তা না। তিনি আসছিলেন নদীর ওপার থেকে, কলকাতার কাছেই সোদপুর থেকে, ওখানকার নাট্যচর্চা দিয়েই তিনি শুরু করেছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক কারণে এখানে চলে আসা, তার নাটকেও কোথায় যেন সেই সাধারণ আমরা যে নাটকগুলো দেখি, কলকাতার নাটক দেখি, সেই রকম একটা চর্চা দিয়ে, কিন্তু তার ভিতরে অমল চক্রবর্তীর নাট্যভাষা একটা স্বতন্ত্র ভাষা। আমাদের এখানটাতে উত্তাল নাট্য সংস্থায় পলক চক্রবর্তী কাজ করেন, প্রচুর মানুষ নিয়ে তিনি কাজ করেছেন। তার নাট্যভাষা বলে পরিচিতি লাভের দাবি রাখে। পার্থ চৌধুরী একসময় কাজ করতেন, কিন্তু তাদের কাজগুলো না পরিণতির দিকে যায়নি মানে যে তারা নিয়ে যায়নি তা না, অনেক সীমাবদ্ধতা আমাদের শহরে।
আমরা খুব ছোট পরিসরে, আমি নিজের কথা বলতে পারি, আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি। একেবারে আউগুস্তো বোয়াল যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তাতে অনুপ্রাণিত হয়ে ফেস টু ফেস থিয়েটার বলে একটা আঙ্গিক, মঞ্চে না, এটা সম্পূর্ণভাবে একটা অদৃশ্য ইনভিজিবল থিয়েটারে আঙ্গিকে আমরা এখানে করেছি। আমরা এখানে ইন্টিমেট থিয়েটার মা নিষাদ কলকাতায় গিয়ে খুব আদৃত হয়েছে। কলকাতা নাট্য পত্রিকা প্রতি বৃহস্পতি মুখপত্রে সেটা নিয়ে লিখেছে। আমরা ওই কলকাতায় তীর্থমিত্র সভাগৃহে যখন আমরা মা নিষাদ জয় গোস্বামী কবিতাটাকে নিয়েই একটা অন্য আদলে থিয়েটারে আঙ্গিক দেওয়া অন্তরঙ্গ থিয়েটারে অতজন প্লেয়ার নিয়ে করেছে, ওখানে যারা অন্তরঙ্গ নাট্য চর্চা করে তারা খুব সম্মান দিয়েছে। কিন্তু এইখানটাতে এই স্বতন্ত্র নাট্যভাষা, তার শিকার স্বীকৃতি, তাকে নিয়ে চর্চা, তাকে নিয়ে আলোচনা, এগুলো যেন কোথায় খুব সীমাবদ্ধ, কোথায় খুব অভাব আছে। স্বতন্ত্র নাট্যভাষা না তৈরি হলে, কিন্তু অবকাশ অনেক আমাদের এখানটাতে, এত জনজাতি আমাদের তরাইয়ে ডুয়ার্সে, তাদের যে লোকভাষা আছে সেই লোকভাষাগুলো, যেমন এটা হাবিব তনবীরের জন্মশতবর্ষ, তিনি হাবিব তনবীর জন্মশতবর্ষে আমরা দেখতে পারি তিনি রায়পুরের, সেখানে এই ছত্তিশগড়ি নাট্যভাষাকে নিয়ে তিনি শেক্সপিয়ার করেছেন, মলিয়ের করেছেন, ব্রিটাল ব্রেস্ট করেছেন, লুডকার নাটক করেছেন, কিন্তু নাট্যভাষাটা ওই লোকভাষার থেকে নিয়েছেন। ঠিক একইভাবে আমাদের এখানে তিস্তা বুড়ির গান, পালাটিয়া, এই আঙ্গিকগুলো নিয়ে করা, সেইটা করার জন্য যে ধরনের স্পেস লাগে, সেই স্পেসগুলো আমাদের শহর খুব, মানে দুঃখ হয়, এই শহরে জন্মে বড় তো, কিন্তু এই শহরকে বেনিয়া শহর বলে অনেকে, তার অনেক সংস্কৃতির পালক আছে, কিন্তু এই স্পেসগুলো যেন তৈরি হয়ে ওঠেনি। তার জন্য যে প্রোডাকশন কস্ট কে দেবে? ওটাই। এখানেও যারা অনুদান নির্ভর একটা নাট্য চর্চার ভিতরে কেউ কেউ আছেন, কিন্তু তারা ওই ধরনের ভাবনা, খুব দুর্ভাগ্যজনক, এটা নিয়ে খুব বিতর্ক হোক চাই না, তারাও খুব কাছের মানুষ, তারাও ভাবছেন না। খুব সস্তার কিছু সংস্কৃতি চর্চার ভিতর ঢুকে যাচ্ছি, দুর্ভাগ্য। অবশ্যই স্বপ্ন দেখি নিজস্ব নাট্যভাষা সৃজন করা, নাট্যভাষা তৈরি করব, খুঁজবো। একদম। হ্যাঁ, মানে এটা কি বলতো, একটা সুন্দর একটা গল্প বলা যায়। গল্পটা অশোক মুখোপাধ্যায় বলতেন হচ্ছে, একটা চার্চে গিয়ে না একজন চেলো বাজাতো, ওদের যে প্রেয়ার তাতে চেলো বাজাতো। তো সেই ভদ্রলোকের বয়স হয়েছে, উনি রিটায়ার করেছেন, তার স্ত্রী এইবারে সে প্রেয়ারে গেছেন, দেখছে একজন নতুন চেলো বাদক এসছেন, তার সুরের খুব উত্থান পতন, নানান ভাবে তার সুর কাজ করছে। তো ওনার খুব ভালো লেগেছে, ফিরে গিয়ে তার স্বামীকে বলছে, তুমি তো এতদিন চেলো বাজালে, তোমারটা না কিরকম একঘেয়ে লাগতো। তখন ও বলছে যে আসলে না, এই নতুন ছেলেটা বাজাচ্ছে, ও না খুঁজে পায়নি, ও খুঁজছে, আর আমি না খুঁজে পেয়েছি। ঠিক একইভাবে আমিও নাট্যভাষা খুঁজে পাইনি, আমি খুঁজছি। একদম, খুব সুন্দর। এবারে আপনার ব্যক্তি জীবন নিয়ে আপনি যদি কিছু বলেন। ব্যক্তি জীবন, আমি খুব সাধারণ মানুষ, খুব সাধারণ মাপের মানুষ। মানে আমি যে খুব মেধাবী তা তো নাই, খুব মধ্য মেধার মানুষ, কিন্তু খুব লড়াই করতে ভালোবাসি, যে কোনো বিষয়ে জানতে, শিখতে, বুঝতে ভালো লাগে। খুব ভালো লাগে হচ্ছে দুটো বিষয় বলবো। একটা হচ্ছে একদম তোমার বয়সী যারা আছে, এই প্রজন্ম বা তার থেকেও ছোট, তাদের সাথে বন্ধুত্ব করতে আমার খুব ভালো লাগে। তাদের চোখে স্বপ্ন দেখাতে, আমি স্বপ্ন দেখাতে খুব ভালোবাসি। স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই, এটাই একসময় আমার ব্রত বলে মনে হতো। তাদের নিয়ে বহু জায়গায় কুইজ করেছি, তাদের নিয়ে এই শিখাতে, এই লড়াইগুলোকে শিখাতে খুব ভালো লাগে। নানান দরজা জানলা তাদের জন্য খুলে দিতে ভালো লাগে। আরেকটা ভালো লাগে হচ্ছে, আমি খুব খেতে ভালোবাসি, নানান ধরনের খাবার। হ্যাঁ, মানে ইয়ে না, পেটুক না, কিন্তু ভোজন বিলাস, ফুডি, আমি খুব ফুডি, ভালোবাসি। আর ওই যে বললাম, স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। আমার ব্যক্তিগত জীবনে আমার এটা খুব প্রভাব। আমার আড্ডা দিতে খুব ভালো লাগে। যে বিষয় নিয়ে করছি সেই বিষয়গুলো প্রযুক্তির খুব, আমি যে খুব ফ্রেন্ডলি তা না, সেগুলো আরো জানতে হবে, শিখতে হবে। সময় কমে আসছে। গল্প বই পড়তে খুব ভালো লাগে, নানা ধরনের বই। সমস্ত মিলিয়ে আমার পরিবারটা অনেক বড় করতে ভালো লাগে, সবাইকে নিয়ে ভাবতে ভালো লাগে। একদম। এবারে বলি, আমাদের যে আরজিকর কাণ্ড হলো, এই আরজিকর ঘটনার প্রসঙ্গে কিছু জানতে চাইবো। রাত দখলে আপনি ছিলেন, সেটা তো বললেনই একটু আগেই।
তার সাথে আপনি প্রতিবাদ আন্দোলনেও অংশগ্রহণ করেছেন বিভিন্ন ধরনের, সেটাও আপনি বললেন। এই আরজিকর ঘটনা নিয়ে আপনার কি অভিজ্ঞতা, সেটাই যদি আমাদের দর্শকদের একটু বলেন। মানে অভিজ্ঞতা মানে কি, এটা তো তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি কি অসহনীয় একদম। বলবো, বিচার কবে হবে বলবো, এই কথাগুলি তো বলবো, কিন্তু এগুলো বাদ দিয়ে, এগুলো সমস্ত আমি বাদ দিচ্ছি। প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে, তো আমরা খুব হইচই করে উঠেছি, খুব মানে এই প্রতিক্রিয়া আমাদের রাত দখল। হ্যাঁ, হ্যাঁ, মানে অনন্ত যেন একটা রাস্তা হাঁটছি, এত মানুষের সাথে হাঁটছি, অন্তত 1 কোটি মেয়ে সেদিনকে রাস্তায় নেমেছে। একদম। কিন্তু সব মিলিয়ে কিরকম ভাবে বলবো এটা, ধরো গোটা পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষের ভিতর কজন প্রতিবাদ করেছি আমরা? খুব বেশি হলে 50 লক্ষ, সেটাও আস্তে আস্তে সংখ্যাটা কমছে। এই যে সবকিছু মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার দিকেই কি আবার আত্মসমর্পণ করছি, এটাই ভয় লাগে। হ্যাঁ, ওটা একটা প্রতীকী, প্রতিবাদটা ছিল একটা প্রতীকী। প্রত্যেক মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটছে, আর যে ঘটনাটা ঘটেছে চিকিৎসার পেশায় থেকে, একটা সরকারি ব্যবস্থার ভিতরে থেকে, এই ধরনের ঘটনা পৃথিবীতেই প্রায় ঘটেনি। ওই হয়তো হিটলারের নাজি শাসনের সময় কিছু ঘটলেও ঘটতে পারে, আমার জানা নেই, যার জন্যই গোটা পৃথিবীতে আলোড়ন হয়েছে। তো আলোড়নের এই যে যেটা হয়েছে, তার তরঙ্গগুলো কি হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে খুব ভয় লাগছে। যেটা আবার কি করে রিজেনারেট করবে, আবার কি করে শুরু হবে, না মানুষ ঠিক আছে, এটা একটা আমাদের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় প্রথম একটা আঘাত এসছে, সেই আঘাতের প্রত্যাঘাত যার জন্য আমরা ঝাঁপিয়েছি। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ করে একটা স্বপ্ন দেখে আমরা ঝাঁপিয়েছি। এটা একটা খুব ইতিবাচক জায়গা। এই ভূখণ্ডে দাঁড়িয়ে কোনো স্বপ্ন দেখেন এখনো? অবশ্যই স্বপ্ন তো দেখেন, আপনি দেখাতেও ভালোবাসেন, স্বপ্ন বললামই। দেখেন। হ্যাঁ, তো এখন কি স্বপ্ন দেখছেন বা কি নিয়ে আশা করছেন যে এটা হতে পারে বা হবে? আচ্ছা, এটাকে দুইভাবে বলি। হ্যাঁ, প্রথমে একদম। এইভাবেই বলি। প্রথমটা সেটা হচ্ছে পিরসিগার, বিশ্ববিখ্যাত, বিশ্ববিশ্রুত এই পৃথিবীর বাউল সঙ্গীত শিল্পী। তার একটা স্বপ্নের কথাকে স্মরণ করে আমার স্বপ্নটাকে বলি। সে এরকম ভাবে ভাবতেন কি, যে সারা পৃথিবীর মানুষ গান গাইবে আর উনি খালি ব্যঞ্জনী বাজিয়ে যাবেন, তার সাথে সঙ্গত করবেন, একদম। সে গানটা শুনবেন। তা আমি মনে করি আমার শহর শিলিগুড়ি, তার সব মানুষ, বিশেষ করে স্কুলগুলো, তার ছাত্রছাত্রীরা, তারা সবাই মিলে একটা থিয়েটার করবে, থিয়েটার নির্মাণ করবে, আর আমি দর্শক হয়ে দেখব। বাহ। এটা আমার একটা খুব স্বপ্নের জায়গা। বললাম যে স্বপ্ন তো ওরকমই, স্বপ্ন দেখতে গেলে ওরকম স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে গেলে আমি প্লেনে চড়বো কেন, খালি দেখবো? আমার যখন সুযোগ আছে আমি নভশ্চর হবো, তাই না? তাহলে এটা তুমি বললে স্বপ্নের কথা। এবার বাস্তবের জায়গা বলি। বাস্তবের জায়গায় হচ্ছে, আবারও বলছি, যে আমাদের শিলিগুড়িকে তো দ্বিতীয় শহর পশ্চিমবঙ্গের বলা হয়। এখানে মানে বুলবুলির লড়াইয়ে টাকা উড়ানোর মতো প্রচুর মানুষ আছে। আমি ওইভাবে বললাম এই গোটাটা নিয়ে একটা ইতিবাচক জায়গায়, যে এখানটাতে একটা, এই শহর বা শহরের উপকণ্ঠে একটা আর্ট ভিলেজ হোক অন্তত। একদম। সেটা পুর নিগম উদ্যোগ নিতে পারে, বেসরকারি উদ্যোগ হতে পারে, বেসরকারি মানুষরা যূথবদ্ধভাবে উদ্যোগ নিতে পারে। কিন্তু সেই আর্ট ভিলেজ মানে কি আমাকে ঘিরে রাখবে ছবি, চিত্রকলা, ভাস্কর্য, গান হবে, আবৃত্তি হবে, থিয়েটার হবে। ওইখানে আমি গিয়েছি, কোলাস থিয়েটারে গিয়েছি, রতন থিয়ামের মণিপুরে, যে একেবারে দলিত মানুষরা, গরিব ঘরের মানুষরা, তারা ওইখানটায় থাকবে, তারা মৎস্য চাষ করবে, অন্যান্য চাষবাস করবে, সন্ধেবেলায় আবার তারা মহড়া দেবে, মহড়া দিয়ে নির্মাণ করবে। সব মিলিয়ে পেশাদারি জায়গায় কিছু মানুষ কিছু সূত্র পাবে, কিছু সুযোগ পাবে। এইটাতে যদি হয়, আমি ব্যক্তিগতভাবে, এবং আমি অবসরপ্রাপ্তের দিকে চলে যাচ্ছি, মানে অবসর নেব শিক্ষকতার থেকে, একদম। কি আর্থিকভাবে কি সর্বতভাবে নিজেকে আত্মনিয়োগ করলে আমি খুব খুশি হব। কিন্তু তার একটা নির্দিষ্ট কর্মসূচি থাকবে, কিছু এজেন্ডা থাকবে। এজেন্ডাটার ভিতর দিয়ে
চারপাশে এই বিষ বৃক্ষটাকে যদি উৎপাটনও না করা যায়, তার ডালপালাগুলো কাটার চেষ্টা থাকবে। খুব সুন্দর এরকম একটা আর্ট ভিলেজ হোক, থিয়েটার ভিলেজ হোক, তারা পরিবেশ নিয়ে, যেটা খুব মানে আশঙ্কার জায়গায়, পরিবেশের ভিতর অশনি সংকেত যা দেখা গিয়েছে, তাই নিয়ে কিছু বার্তা দেবে শুধু না, গোটাটা হবে যে একটা খুব ইকো ফ্রেন্ডলি, একটা পরিবেশ বান্ধব একটা গ্রাম, সেখানেই শিল্পচর্চা হচ্ছে। প্রাকৃতিক রং দিয়ে সেখানে ছবি আঁকা হবে। এই যে আমরা বিভিন্ন সময় থিয়েটারে মেকআপ নিই, সেগুলো কতটা প্রকৃতি বান্ধব, কতটা পরিবেশ বান্ধব হবে, তাই নিয়ে গবেষণা হবে। এই সব মিলিয়ে একটা স্বপ্ন দেখি। একদম খুব সুন্দর। এবারে আমরা যারা আপনার নাটকের বা কর্মকাণ্ডের গুণমুগ্ধ, একেবারেই যারা তরুণ প্রজন্ম, যারা থিয়েটার করতে চান, শিখতে চান, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? কেউ যদি কিছু শিখতে চায়, করতে চায়, বলে, তার জন্য যা যা করার সবকিছু আমি করব, যা যা করার, এবং বিনা পারিশ্রমিকে। বাহ, এটা আমার একেবারে ওই যেটা বলছি যে আমি তো ওই স্বপ্ন দেখি, একটা সময় সেটা সাম্যবাদী দর্শনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার বিকাশ ঘটেছে, সেটাকেই একটা আঙ্গিকে আমি দেখি। তো সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমি সেই স্বপ্নের সৈনিক। সুতরাং কেউ যদি এরকম কিছু করতে চায়, অবশ্যই তাকে সর্বতভাবে, আমার একটা সংস্থা আছে, সেই সংস্থার পরিসরেও হতে পারে, সংস্থার বাইরেও হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষ। তুমি যদি এককভাবে বলো যে আমি একটা না একা অভিনয় করব, একদম সরাসরি বলছে, এটা সাক্ষাৎকার প্রথাগতভাবে হচ্ছে, সেটা বাদ দিয়ে, কারণ তোমাকে নিয়ে আমি কাজও করেছি, জানিও, তোমাকে চিনি, আমি একা করব, আমি খালি বলবো তুমি খাটতে পারবে, হ্যাঁ, এইবার তোমাকে আমি শোনাবো, দুজন মিলিয়ে একটা একক অভিনয় নির্মাণ করব, এখন যেটাকে বলে অন্তরঙ্গ নাট্য, তার জন্য করব, করে আমি একটা সেরা, পৃথিবীর সেরা প্রযোজনা দেখিনি, সেরা প্রযোজনা নির্মাণও করিনি। তার জন্য যে কেউ যদি আমাকে বলে, তাকে নিয়ে লড়বো। একদম। অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের স্বপ্ন দেখাবেন। অনেক কিছু শেখার আছে আপনার থেকে। স্বপ্ন দেখার সাহস করো, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি? একদম তাই। অনেক কিছু শেখার আছে, ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। আজকে সাক্ষাৎকারে আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। আজ তবে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.